ডামডিম পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার মাল সিডি ব্লকের একটি গ্রাম, যা চা বাগান এবং আর্দ্র পর্ণমোচী বনের জন্য বিখ্যাত। ছবির মতো সুন্দর এই গ্রামের সব কিছু খুঁটিনাটি ভ্রমণ বৃত্তান্ত নিয়ে আমাদের আজকের এই গল্প। চলুন শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 1 সেপ্টেম্বর 2025 আর আমি দাঁড়িয়ে আছি অদ্ভুত সুন্দর একটা ল্যান্ডস্কেপের সামনে। আমার চারিদিকে পাহাড়, জঙ্গল, নদী, চা বাগান সব কিছু রয়েছে। মানে একটা জায়গায় দাঁড়িয়ে বা একটা আস্তানাতে দাঁড়িয়ে যদি চারিদিকেই সব কিছুকে একসাথে প্রত্যক্ষ করা যায় তাহলে কেমন হয়? আপনারা যারা উত্তরবঙ্গের একেবারে অফবিট হিডেন জেম খুঁজছেন, একেবারে প্রকৃতির কোলে নির্জনে একদিন বা দুটো দিন কাটাতে চাইছেন, একদম পারফেক্ট তাদের জন্য এই ভিডিওটা। আমাদের আজকের এই ভিডিওতে থাকছে উত্তরবঙ্গের একেবারে অফবিট জায়গা ডামডিমের সন্ধান। সেখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, কত খরচ হবে, তার সব কিছু ডিটেলস নিয়ে জমজমাট একটা ভিডিও আমাদের আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে পুরো ভিডিওটা দেখার পর যদি মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে ফেলা যাক আজ নতুন একটা ছোট্ট রূপকথার মতো গ্রামের গল্প, ডামডিম। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিতরে মূর্তি নদীর একেবারে পাশে পানঝোড়া ওয়াইল্ডারনেস ক্যাম্পে আমাদের আগের দিনের রাতটা অসম্ভব সুন্দর কেটেছিল। সেই গল্প আমরা বলেছি আমাদের এই সিরিজের প্রথম পর্বের ভিডিওতে। আজ সকালে পানঝোড়াতে ব্রেকফাস্ট করে পানঝোড়া ক্যাম্পকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম ডামডিমের দিকে। আপনারা কিভাবে ডামডিম আসবেন? নিউমাল স্টেশনে নামার পর ওখান থেকে ডিরেক্ট গাড়ি তো পেয়েই যাবেন। তাছাড়াও যদি আপনারা নিউমাল বাস স্ট্যান্ডে আসেন, ওখান থেকে ডামডিম মোড় অবধি আসবেন। ডামডিম মোড় থেকে আর একটা টোটো নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন। আর যদি আপনারা মূর্তি বা পানঝোড়া সাইডে থাকেন, তাহলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো চালসা মোড়। চালসা মোড় থেকে এই রাস্তা চলে যাচ্ছে পানঝোড়ার দিকে, এই দিকে রাস্তা চলে যাচ্ছে মূর্তির দিকে, আর আমরা চলে যাব এইদিকে সোজা রাস্তায়, মানে নিউমালের দিকে যে রাস্তাটা সেখানেই যাব। ওখান থেকে খানিকটা গিয়ে আমরা বাঁ দিকে বেঁকে যাব, মানে যে রাস্তাটা একদিকে গরুবাথান আর একদিকে ডামডিম ভাগ হয়ে যাচ্ছে, ওখান থেকে বাঁ দিকে ডামডিমের রাস্তাটা আমরা ধরবো। আর যেহেতু আমরা যাচ্ছি পানঝোড়া থেকে, তাই আমরা আমাদের সারথি রহিদুলদার সাথে এখন এই চালসা মোড় থেকে চলে যাব আমাদের আজকের গন্তব্য ডামডিমে। খানিকটা এগিয়ে এসেই ডান দিকে এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তায় সোজা চলে যাচ্ছে নিউমাল স্টেশনের দিকে। তবে আমরা আজ যাচ্ছি ডামডিমে, তাই স্টেশনের রাস্তায় না গিয়ে সোজা এই রাস্তায় চলে এলাম। আমরা এখন নিউমাল জাংশনের দিক থেকে ডামডিমের দিকে যাচ্ছি। প্যারালালি আমাদের সাথে রেল লাইনটা যাচ্ছিল, এই যে সোজা রাস্তাটা ফেলে এলাম, এই যে উপরে রেল লাইন, যে রেল লাইন দিয়ে আমরা গতকাল এসেছি কাঞ্চনকন্যা ধরে। আপনারাও যারা ডামডিমে আসবেন, যদি ডিরেক্ট ডামডিমে আসতে চান, সব থেকে এখানে আসার জন্য ভালো হবে 13149 শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে নিউমাল জাংশন চলে আসা, যেটা প্রত্যেক দিন শিয়ালদা থেকে রাত 8:30টায় ছাড়ে আর নিউমালে এসে পৌঁছায় পরের দিন সকাল 9:18-তে। নিউমাল থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন, রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন।
আমাদের ডামডিমের যে রিসর্ট সেটা এই রাস্তায়, কিন্তু আমরা এখন এই সোজা রাস্তা দিয়ে এসে ডান দিকে একটা সরু রাস্তায় ঢুকছি। তার কারণ আমরা রিসর্টে পৌঁছাবার আগে একটা দারুণ সাইট সিন করে তারপরে যেতে চাইছি। আমরা এখন চলে এসেছি এই সরু রাস্তাটা দিয়ে ডামডিম মনেস্ট্রির সামনে। হ্যাঁ, এই ডামডিম মনেস্ট্রি হচ্ছে বুদ্ধিস্ট রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউট, এবং যেটার পেশাগত নাম বা একটা যে সুন্দর নাম আছে সেটা হলো বোকার ওবার চিমে লিং ইনস্টিটিউট। এটা অ্যাকচুয়ালি একটা মাইগ্রেটরি মনেস্ট্রি। এই কথাটা শুনে আপনাদের অবাক লাগতে পারে, তার কারণ হচ্ছে এই যে মনেস্ট্রি বা এই যে বুদ্ধিস্ট ইনস্টিটিউট, এইটা 2000 সালে স্থাপিত হয়েছিল কর্ণাটকে। মাত্র 14 জন সন্ন্যাসীকে নিয়ে বুদ্ধিস্ট ফিলোসফি এবং কালচারকে চর্চা করবার জন্য এইটা স্থাপন করা হয়, এবং পরবর্তীকালে এত সেখানে সাধু সংখ্যা বেড়ে যায় এবং বুদ্ধিস্ট এবং টিবেটিয়ান যারা এখানে আসেন চর্চা করতে, তারা এখানকার এই ফিলোসফি চর্চায় এবং বুদ্ধিস্ট রিসার্চে এতটাই ওভারওয়েলমড হয়ে যান, সেটার সংখ্যা বেড়ে দাঁড়ায় 350। এবং স্পেসের প্রবলেম হওয়ার কারণে কর্ণাটক থেকে 2019 সালে সেই মনেস্ট্রিটাকে এইখানে ট্রান্সফার করা হয়, এই ডামডিমে। মানে ডামডিম নিউমাল জাংশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে ডামডিমে একদম সেবক পাহাড়ের কোলে সুন্দর একটা পরিবেশে তৈরি করা হয় এই মনেস্ট্রিটা। আপনারা যারা নিউমাল আসবেন, মূর্তিতে আসবেন, ডামডিমে আসবেন, তারা কিন্তু অবশ্যই এই মনেস্ট্রিটাতে একবার ভিজিট করে যাবেন। ভিতরে মোবাইল ক্যামেরা বা ভিডিও ক্যামেরা কোনো কিছু দিয়েই ভিডিও অ্যালাউড নয়। আর এখন যে সময় আমরা এসেছি, ঘড়িতে সময় ঠিক দুপুর 12টা 10, এই সময় লাঞ্চ টাইম, তাই ভিতরটা আমরা নিজেরাও ঢুকে দেখতে পারলাম না। চেষ্টা করব পরবর্তীতে এসে দেখার, বা আগামীকাল যদি সময় হয় এসে দেখার। এখানে লাঞ্চ টাইম হয় প্রত্যেক দিন দুপুর 11:30 থেকে দুপুর 1:15 পর্যন্ত। এই টাইমটাকে মাথায় রেখে আসবেন। তবে আমি বলবো অবশ্যই আসবেন, ঘুরে যাবেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে আপনাদের। পিছনের এই রাস্তা থেকে আমরা এলাম, নিউমাল থেকে এদিক থেকেই আমরা আসি। গরুবাথানে যদি যেতে চান তাহলে এখান থেকে, এই যে বলছিলাম যে মোড়টা ডান দিকে চলে গেলে গরুবাথান, এখান থেকে মাত্র 13 কিলোমিটার গেলেই কিন্তু গরুবাথান। আর এখান থেকে 53 কিলোমিটার গেলে লাভা। বিশাল বড় একটা বোর্ড দেওয়া রয়েছে। এদিক থেকে এই পাঁপড়খেতি, ঋষি, আলগাড়া সব এই দিকে। সোজা এই রাস্তা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। আর আমরা যাব একদম এক্স্যাক্ট অপোজিট, মানে গরুবাথানের এক্স্যাক্ট অপোজিটে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই দিকে ডামডিম। এখান থেকে 2 কিলোমিটার গেলে ডামডিম, আর আমাদের রিসর্টটাতে আর একটুখানি যেতে হবে। আর এই হলেন রহিদুল দা, যার সাথে আজকেও আমরা ঘুরছি। আগেই বলেছি, আপনারা সবাই চেনেন, আর একবার দেখিয়ে দিলাম দাদাকে। ডামডিমের রাস্তায় ঢোকার পরেই একদম সামনে ডামডিম বাজার রয়েছে। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, খাবারের দোকান টোকান রয়েছে। ওইদিকে রাস্তাটা যতটা ভালো ছিল, মেন রোডটা, এইদিকে রাস্তাটা একটু খারাপ আছে। আচ্ছা, আমরা এখন ডামডিম স্টেশনের পাশ থেকে ক্রস করছি। যারা আপনারা শিলিগুড়ি বা জলপাইগুড়ি থেকে আসবেন, তারা কিন্তু লোকাল ট্রেন ধরে চলে আসতে পারেন এই ডামডিম স্টেশন। তাহলে এখান থেকে আপনারা টোটো নিয়ে চলে যেতে পারবেন, আলাদা করে আর গাড়ি বুক করতে হবে না। আমরা প্রায় চলে এসেছি আমাদের রিসর্টের কাছাকাছি। একদম চা বাগানে ঘেরা জায়গাটা, আর স্ট্রেট রাস্তা দিয়ে আপনারা আসবেন, ডান দিক বা দিক করতে হবে না। বর্তমানে রাস্তার কন্ডিশন খারাপ হলেও রাস্তা কিন্তু কাজ হচ্ছে। খুব সাম্প্রতিককালেই রাস্তা একদম ঠিক হয়ে যাবে, রাস্তা নিয়ে চিন্তার কারণ নেই। দুপাশে এরকম ঘন চায়ের বাগান, তার মধ্যে থেকে এই রাস্তা। মানে ডামডিম স্টেশন থেকে 5 কিলোমিটার, ডামডিম মোড় থেকে 7 কিলোমিটার, আর নিউমাল থেকে আপনাদের মোটামুটি ওই 15 কিলোমিটার মতন পড়বে। ওয়াও, কোথায় থাকবো? আমরা চলে এসেছি আমাদের আজকের আস্তানায়, রিসর্ট পশ্চিম ডামডিম। যেটা বললাম, নিউমাল জাংশন থেকে 15 কিলোমিটার, একটু ভুল বলেছি, নিউমাল জাংশন থেকে 12 কিলোমিটার দূরত্বে দারুণ সুন্দর একটা লোকেশনে এই আস্তানাটা রয়েছে, রিসর্টটা রয়েছে। এখানে ঢোকার সময় গেটে এন্ট্রি করতে হলো, এন্ট্রি করে এই গেট দিয়ে এবার আমরা যাব এই ভিতরে। এই হলো ভিতরের চত্বর।
আমরা চলে এসেছি আজকে আমাদের রুমে। যে আস্তানাতে আমরা এসেছি আজ, এতটা অবিশ্বাস্য সুন্দর যে লাগবে এখানে পৌঁছানোর পর, বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো সুন্দর যে একটা জায়গায় এসে আলটিমেটলি আমরা পৌঁছবো, সেটা কিন্তু একদম ভাবিনি। কারণ আগের এপিসোডে আপনারা দেখেছেন পাঞ্ঝরাতে গিয়ে আমরা এতটাই ওভারওয়েলমড হয়ে গিয়েছিলাম যে ভাবছিলাম কেন পাঞ্ঝরাতে পরে গেলাম না, পাঞ্ঝরাটা সেকেন্ড দিন করলে ভালো হতো। কিন্তু এখানে এসে মুগ্ধ পুরো। এত অপূর্ব এই প্রপার্টিটা, বিরাট বড় এলাকা, পাহাড় এবং নদীতে ঘেরা, পুরোটা ঘুরে দেখাবো, আশপাশে সব কিছু দেখাবো। আর এখন চলুন আমার যে রুমটা, সেই রুমটা দেখে নিই। আমি আছি রুম নাম্বার 3 বা কটেজ নাম্বার 3 কথাকলিতে। আমার রুমটার নাম হলো কথাকলি কটেজ রুম, এবং এটা ফার্স্ট ফ্লোরে, মানে নিচেটা কিন্তু ফাঁকাই রয়েছে। ট্রি হাউস কটেজ বলছেন এনারা, ট্রি হাউস এটা নয়, সেই আদলে পাকাপাকিভাবে বানানো। এই বিরাট বড় একটা বিছানা, যেখানে 3টে বালিশ রয়েছে। এই হচ্ছে বিছানা, এই বিছানার পাশে একটা সাইড টেবিল, এখানে একটা টিভি ক্যাবিনেট ছোট্ট, এখানে একদম পুরনো দিনের একটা মানে আলনার সাথে ওয়ার্ড্রব। সবটাই খুব পুরনো দিনের, অনেক পুরনো দিনেই তৈরি। এটা সরকারি প্রপার্টি, এখন লিজে দেওয়া রয়েছে। 2টো চেয়ার রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, এসি রয়েছে, ফ্যানও রয়েছে। এইখানে একটা জাস্ট আয়না লাগানো রয়েছে, ড্রেসিং টেবিল টাইপের। ড্রেসিং টেবিল ঠিক না, দেয়ালে আয়না সেট করা রয়েছে। ঘর থেকে এই জানলা, এবং জানলা থেকে যে ভিউটা জাস্ট রয়েছে, এই ভিউটা দেখলে কি মনে হচ্ছে কোথায় আছি আমরা? দেশে আছি নাকি বিদেশে আছি? আর ওই যে দূরে চেল নদী দেখা যাচ্ছে ঘর থেকে, ঠিক আছে? আর এই হচ্ছে রুম থেকে মানে ভিউ। লাঞ্চ করবার পরে বাইরেটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো, এই জায়গাটা ঘুরে দেখবো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত ভালো জায়গা। বাথরুমটা দেখাই। এই হলো বাথরুম, বিরাট বড়। বাথরুমে গিজার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, শাওয়ার রয়েছে, কোমোড রয়েছে, ওদিকেও হ্যান্ড শাওয়ার রয়েছে, টিস্যু, টাওয়েল, বেসিন, আয়না, বালতি, মগ সবই রয়েছে। পারফেক্ট। তো এই রুমটা আমরা বুক করে এসেছি, এবং এই রুমের ভাড়া কত পড়েছে, বুকিং নাম্বার কত, সবটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা যদি আসেন অবশ্যই এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসবেন। আর আমরা এখানে থাকার পর আমাদের কি অভিজ্ঞতা হয় সেটাও আপনাদেরকে জানাবো। আর এই রুমের সাথে এক্সট্রা অ্যাডেড ফেসিলিটি যেটা রয়েছে, রুম রয়েছেই, তার সাথে বড় ব্যালকনি, মানে এদিকেও খোলা ওদিকেও খোলা, এরকম বারান্দা, ব্যালকনি বলা ভুল, এই বারান্দা। এই হচ্ছে মানে বারান্দা থেকে ভিউ আর কি। চেয়ার দেওয়া রয়েছে 2টো, ভেতরে প্লাস্টিকের চেয়ার নিয়ে বসে মানে সারা রাত এখানে বসে বসে কাটিয়ে দেওয়া যাবে। এরকম একটা লোকেশনে যদি সপ্তাহান্ত উইকেন্ডটা কাটানো যায়, এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না। আমার তো মনে হচ্ছে আমি এবার থেকে মানে প্রতি মাসে একবার করে এখানে এসে ঘুরে যাব, এত ভালো লাগছে। চলুন এই পথ ধরে এবার আমরা লাঞ্চ করতে যাই। চাইলে আপনারা রুমে বসেও লাঞ্চ করতে পারেন, কিন্তু যেহেতু আমরা আপনাদেরকে পুরো চত্বরটা ঘুরিয়ে দেখাবো, তাই এখন পায়ে হেঁটে আমরা যাচ্ছি ডাইনিং রুমে। এই রাস্তা ধরে আমরা এসেছি, এটা হচ্ছে বাইরে থেকে এন্ট্রি, এই রাস্তা দিয়েই হবে। সোজা আসলে এই হলো রিসেপশন, পিছনে কটেজগুলো রয়েছে, এখানে একটা ওয়াচ টাওয়ার করে দেওয়া রয়েছে, আর রিসেপশনের পাশেই একদম লাগোয়া হচ্ছে ডাইনিং হল। এই হচ্ছে ডাইনিং হল। ডাইনিং হলের দুদিকেই রাস্তা রয়েছে, মানে এই রাস্তা দিয়েও আমাদের কটেজের দিকে চলে যাওয়া যায়, আবার বাইরে থেকেও যাওয়া যায়। আর কিচেনটা হচ্ছে ডাইনিং হল লাগোয়া এই পাশটায়। বেশ বড় ডাইনিং হল, পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যান রয়েছে। ডাইনিংয়ে কিন্তু এসি নেই, কিন্তু ঠান্ডা আছে ডাইনিংটা। ঘড়িতে এখন সময় ঠিক দুপুর 2:20। আমরা বসে গেছি আমাদের আজকের লাঞ্চ টেবিলে। প্রথমেই সাদা ভাত, খিদে পেয়েছে ভালো, তার সাথে রয়েছে এইরকম ডাল, মুগ ডাল, তাতে বোধহয় একটু লাউ ফাউ দিয়েছে, সবজি দিয়েছে, টমেটো, তার সাথে এই আলু একটা ভাজা, আলুর সাথে কিছু একটা দিয়েছে লম্বা লম্বা, খুব সম্ভবত ওই কুদরি বা ওই টাইপের তুরুলি কিছু, এটা ভাজা, একটু নি ভাজা। আর তার সাথে এখানে আছে আলু, পেঁপে আর পটলের একটা সবজির তরকারি। তার সাথে এখানে আছে বড় কাতলা মাছ, বেশ বড় পিস, ঠিক আছে। তার সাথে পেঁয়াজ লঙ্কা আছে, পাঁপড় দিয়েছে।
এই হচ্ছে পুরো আজকে দুপুরের খাবার। দুপাশে প্রকৃতি দেখতে দেখতে এরকম খাবার সত্যি অমৃত সম, খিদের সময় বিশেষ করে। ও চাটনিও ছিল। কিসের চাটনি দাদা? টমেটো, টমেটোর চাটনি। বাহ, খুব ভালো রান্না, খুবই ভালো, দেখে মানে বোঝাই যাচ্ছে ভালো। যাই হোক, তাড়াতাড়ি এবার লাঞ্চ সেরে নিই। লাঞ্চ সেরে আবার পুরো জায়গাটা ঘুরে দেখতে হবে, তো সেজন্য থাকুন আমাদের সাথে। খাওয়া দাওয়া সেরে আমরা বেশ ভালো একটা রেস্ট নিয়ে নিলাম, তার কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর ছিল আর সেরকমই গরম ছিল। সেই কারণে এখন ঠিক 5টা বাজে। এখন আমরা আবার এক্সপ্লোর করতে বেরিয়ে যাচ্ছি। চলুন দেখি বাইরে কি কি জিনিস আছে আর আপনাদেরকে কতটুকু দেখাতে পারি। আজকে তো যতটা হবে হবে, অসুবিধা নেই। কালকেও সকালটা আছি আমরা এখানে, কাল সকালেও দেখব সূর্যাস্তটা কীরকম দেখা যায়, চেল নদীটা কীরকম, এর ভেতরে আর কি কি আছে, আশেপাশে কোন কোন জিনিস দেখবার আছে, সবটাই বলে দেব। দেখুন, এই প্রপার্টির মধ্যে এরকম বেশ কতগুলো কটেজ রয়েছে এবং প্রত্যেকটা কটেজের নির্দিষ্ট নাম রয়েছে। এটা যেমন জোড়া কটেজ, আমাদেরটা যেটা রয়েছে ওটা সিঙ্গেল কটেজ। এইখানে জোড়া কটেজের একটার নাম বনলতা, একটার নাম মেঘবালিকা। নামগুলোও ভীষণ সুন্দর, কবিতার মতো। এটা যেমন এই পুরো এলাকার একদম সেন্টার পয়েন্ট, এখানে একদম গোল একটা চক্কর রয়েছে আর তার মাঝখানে ফুলের গাছ রয়েছে। রাত্রিবেলা এই জায়গাটাকে ঠিক কীরকম লাগে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি বেশ উৎসুক, আর নিজে দেখার জন্যও খুব উৎসুক। এখানে ছোট্ট একটা সাঁকো মতন রয়েছে বাঁধানো সিমেন্টের, এখানে আরেকটা কটেজ রয়েছে। এরকম কটেজ প্রচুর রয়েছে, এই আর একটা পাশে রয়েছে কটেজ। প্রত্যেকটা কটেজ থেকে কিন্তু আলাদা আলাদা ভিউ রয়েছে। আমাদের কটেজটা থেকে যেমন 3টেই ভিউ রয়েছে। চা বাগানের অল্প ভিউ, পুরো মাঠটা, সামনের যে পুরো দিগন্ত বিস্তীর্ণ প্রান্তর, নদী, পাহাড়, সবটার ভিউ। এইগুলো থেকে আবার যেমন চা বাগানের খুব ভালো ভিউ পাবেন। ঘাস তো লাগবে, তাহলে আমি চলে এসেছি ঘাস করতে। গরু, ওইটা গরু আমার 2টা আছে, তাহলে একটা তো বাচ্চা দিয়ে নেই, একটা দিচ্ছে কালকে। পিছনে আমাদের রিসর্টের মধ্যে থেকেই রিসর্টের এক দাদা একটা রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে আসলেন। এই রাস্তা কিন্তু রিসর্টের ভেতর থেকেই চলে গেছে একেবারে নদীর ধার পর্যন্ত। পাশেই এরকম কাশফুলের মতো হয়ে রয়েছে। এগুলো অ্যাকচুয়ালি কাশফুল নয়, এক ধরনের ঘাস, উলু ঘাস যেটাকে বলে। খুব সুন্দর একটা ডাইমেনশন দিচ্ছে জায়গাটাকে। আর এইখান থেকে এই জায়গাটা কিন্তু প্রোটেক্টেড থাকে, গেটে তালা দেওয়া থাকে। এই যেখানে একটা ছোট্ট গেট রয়েছে দেখুন, এইখানে গেটে তালা দেওয়া থাকে। তো এইখানে যারা আছেন তাদেরকে বললে ওনারা এসে এই তালাটা খুলে দেন, আর এই তালা খুলে বেরোলেই গেট দিয়ে সামনে রয়েছে অসম্ভব সুন্দর একটা, ও ল্যান্ডস্কেপটা কি দারুণ, কি দারুণ, অদ্ভুত লাগছে। আর এই সামনে নদী, নদীর কাছে আমরা চলে এলাম। এটা একটা ছোট্ট ঝোড়া যেটার নাম কালী ঝোড়া। এই অনবদ্য সুন্দর ল্যান্ডস্কেপে এসে চোখ, মন, প্রাণ, আত্মা সব জুড়িয়ে যাবে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আর এই সূর্যাস্তের ছায়া যখন কালীঝোড়ার জলে পড়বে, তার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সময় কেটে যাবে সেটা একেবারেই আপনি টের পাবেন না। আপনাদেরকে একটা গল্প বলি, এই ডামডিম নামের গল্প। এইখানে ড্যাম ডিম না ডাম ডিম কথাটা, সেটা নিয়ে কিন্তু বেশ একটা দ্বন্দ্ব রয়েছে। একটা সময়ে মনে করা হতো এখানে ডিমডিমা নামে এক ধরনের পোকা ছিল, সেই পোকা থেকে এই ডামডিম কথাটা এসেছে। আবার এটাও মনে করা হয় যে ব্রিটিশ শাসনকালে এখানে হাটখোলা নামে যে জায়গা ছিল, সেই হাটখোলা অঞ্চলে একবার আগুন লেগে যায় এবং সেই জায়গাটাকে রিকনস্ট্রাক্ট করার জন্য একজন ইঞ্জিনিয়ারকে নিযুক্ত করা হয়। তাকে প্রত্যেক দিন ব্রেকফাস্টে যে খাবার দেওয়া হতো তার সাথে ডিম দেওয়া হতো। তো ভদ্রলোক বিরক্ত হয়ে
ড্যাম ডিম বলতেন, মানে ডিম দেখলেই ওনার মাথা গরম হয়ে যেত আর বলতেন ড্যাম ডিম। তো সেইখান থেকেও এই ড্যাম ডিম বা ডাম ডিম নামটা এসে থাকতে পারে। কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একবার দেখুন। আমাদের রিসর্ট একদম পিছনে, ডান দিকে কালীঝোড়া, ওইদিকে পাহাড়, আর এখন যাচ্ছি চেল নদীর দিকে। মানে আমি এটা বিশ্বাস করতে পারছি না যে আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে, মানে আমাদের হাতের কাছে এরকমও একটা জায়গা ছিল, এরকম একটা ল্যান্ডস্কেপ আছে, এতটা সব কিছু নিয়ে এরকম আমাদের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, আর আমরা শুধু এখানে আসতে দেরি করছি। আপনারাই বা দেরি করছেন কেন? তাড়াতাড়ি এখানে আসুন, এখানে থাকুন, আর এই স্বর্গকে নিজের থেকে উপলব্ধি করুন। এর চেয়ে আনন্দ আর কিছুতে নেই। সত্যি একদম মন থেকে বলছি, কোনো রকম এখানে বায়াসনেস নেই, কোনো প্রমোশনাল ব্যাপার নেই, কিচ্ছু নেই। মন থেকে তৃপ্ত হয়ে আপনাদেরকে বলছি যে প্লিজ একবার এই জায়গাটা থেকে ঘুরে যান, তারপরে আপনি বলবেন যে কেমন লাগলো এই জায়গায় এসে আপনার। দেখুন কালীঝোড়ার পাশের এই রাস্তাটা দিয়ে আসছি, আর দূরে এই যে আমাদের কটেজ দেখা যাচ্ছে, এই যে, আর এইখানে দেখুন চারপাশটা, আর টুরিস্ট একজনও নেই কিন্তু আমরা ছাড়া। এই যে নদী, এদিকে সানসেটটা হচ্ছে। কালীঝোড়ার পাড় ধরে হাঁটতে হাঁটতে আমরা চেল নদীর কাছে প্রায় চলেই এসেছি। আর পিছনে দেখা যাচ্ছে আমাদের রিসর্টে ছোট ছোট আলোগুলো জ্বলে উঠেছে সবে সবে, কিন্তু এখনও অনেকটা আলো রয়েছে বাইরে। জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু এতটাই ভালো লাগছে যে এই চেল অবধি না এসে আর পারলাম না। এখানে এসে দেখুন এখনও দেখছি জেলে ভাইরা মাছ ধরছেন, অনেকেই নদীর মধ্যে নেমে, অনেকে স্নান করছেন, পাখিরা ঘরে ফিরে যাচ্ছে, পাখির ডাক, সন্ধ্যের লাল আকাশ, অর্ধ চাঁদ আকাশে, স্বর্গীয় একটা পরিবেশ এইখানে তৈরি হয়েছে। একদম মিলনস্থলেই আমি দাঁড়িয়ে আছি। মানে এই জায়গাটা হচ্ছে মোহনা, বাঁদিকের এইখান থেকে কালীঝোড়াটা আসছে, আর এই দিক থেকে চেল নদীটা আসছে, মানে ওই দূরেরটা চেল নদী আর কাছেরটা কালীঝোড়া এসে এইখানে মিলিত হয়েছে। জায়গাটা এত সুন্দর, আর জলটা এত ভালো না, মনে হচ্ছে জলে নেমে পড়ি স্নান করতে। পরিষ্কার জল একেবারে। দিনের বেলা হলে কিন্তু আপনারা এখানে এসে স্নান করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ অনেক মানুষ নেমেছেন, স্থানীয় মানুষরা অনেকেই স্নান করছেন দেখলাম। আমরা সেফলি ফিরে এসেছি আমাদের রিসর্টে, রিসর্ট পশ্চিম ডামডিমে। আর আমাদের রিসর্টের সন্ধেবেলার পরিবেশটা হচ্ছে এইরকম, ঝিঝি পোকার ডাক, নিস্তব্ধতা, মাঝে মাঝে পাখির কিছু ডাক আসছে, অন্যান্য প্রাণীর ডাক আসছে। এক্ষুনি একটা প্রাণী ডাকলো, সেটাকে দাদা বললেন উল্লু ডাকছে, বিড়ালের মতন একটা প্রাণী আছে এখানে। ঘরে ফিরে একটু ফ্রেশ হয়ে গরম গরম ভেজ পকোড়া আর কফি দিয়ে সন্ধেটা ঘরেই কাটিয়ে তারপর আবার চত্বরটা খানিকটা ঘুরে দেখে চলে এলাম ডাইনিং হলে আজকের ডিনার সারতে। গরম গরম ভাত, ডাল, আলু ভাজা আর কষা মাংস দিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো। এখানে দেখলাম প্রত্যেকবার মিলের সাথে একটি করে ছোট সিল্ড জলের বোতল দিচ্ছে, তাছাড়া অ্যাকোয়াগার্ডের জল তো রয়েছেই। এমন সুন্দর স্নিগ্ধ রাত জীবনে খুব কমই আসে। বেশ খানিকটা সময় বাইরে কাটিয়ে ঘরে গিয়ে ক্লান্ত অবশ শরীরে কখন যে দু চোখে ঘুম নেমে এলো সে আর টেরই পেলাম না। গুড মর্নিং ফ্রম ডামডিম। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক ভোর 5:30, আর ঘুম থেকে চোখ খুলেই দেখছি বাইরে উঠেছে বিশাল এক ঝড়। আর এই ঝড়ের মধ্যে দূরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই চেল নদীটা। এখান থেকে আকাশটার চেহারাটা সম্পূর্ণ বদলে গেছে। রাত্রিবেলার যে গুমোট ভাবটা ছিল সেটা একেবারে কেটে গেছে। ঠান্ডা মিষ্টি একটা ঝোড়ো হাওয়ায় সব ক্লান্তি, সব গরম, সব কিছু কেটে গিয়ে দারুণ সুন্দর একটা
পরিবেশ রচনা হয়েছে আমাদের চারপাশে। ঘড়িতে এখন সময় ঠিক 6:45। আমরা রেডি হয়ে বেরোলাম বাইরেটা একটু ঘুরে দেখব বলে। প্রথমেই আমাদের যেটা দেখবার ইচ্ছা রয়েছে এই যে ওয়াচ টাওয়ারটা, এর উপর থেকে আশপাশের ভিউটা ঠিক কীরকম লাগে সেটা দেখব। তারপর সেখান থেকে নেমে একটু চা খেয়ে আমরা চা বাগানের দিকে যাব। চলুন ওয়াচ টাওয়ারটা দেখে আসি। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারপাশের ভিউ। এই যে 3টে কটেজ দেখা যাচ্ছে, এর মধ্যে মাঝেরটা আমাদের কটেজ, ওইদিকে আরও রয়েছে। আর তার পাশে সুন্দর গার্ডেন এরিয়া এবং মাঝখানে এটা হলো ডাইনিং হল বা ডাইনিং রুম আর কিচেন, তার সাথে রিসেপশন। সামনে আর একটা পার্ক এরিয়া, ভীষণ সুন্দর, ওয়েল মেনটেন্ড, এবং তার পিছনে চা বাগান যেখানে ফ্রিকুয়েন্টলি চিতা দেখা যায়। আর ঠিক তার পাশে রয়েছে রাস্তা, মানে ওই যে গেটটা দেখা যাচ্ছে ওই রাস্তা ধরেই আমরা এসেছি। আর রাস্তার এই পাশে মানে আমার বাঁ পাশে এদিকেও একটা ছোট গার্ডেন এরিয়া রয়েছে, তার পাশে দুটো খড়ের ছাউনি দেওয়া জায়গা দেখতে পাচ্ছেন। ওই দুটো জায়গাতেও বসে আপনারা চা ব্রেকফাস্ট খেতে পারেন, আড্ডা মারতে পারেন, মানে বসার জায়গা করে দেওয়া রয়েছে। আর একদম এই যে এই দিকটা থেকে কালীঝোড়া নদীটা দূর থেকে দেখা যাচ্ছে, কালীঝোড়া চেল দুটো নদী দেখা যাচ্ছে। সামনে একদম কাছেরটা হলো কালীঝোড়া, যেটা গতকাল বিকেলে আমরা গিয়েছিলাম, আর দূরেরটা হলো চেল নদী। চেল নদীর পিছনেই রয়েছে ঘন জঙ্গল। অক্টোবর নভেম্বর নাগাদ যখন ধানটা পাকবে তখন নাকি ওইখান থেকে সারাদিনে হাতির দল প্রায়ই বেরোয়, এবং এই রিসর্টে যারা থাকেন এখানে বসে বসে পুরো সাফারির মজা নেন। হাতির দলকে এখান থেকে দেখা যায়, ভাবতে পারছেন। আমরা আমাদের রিসর্ট থেকে বেরিয়ে রাস্তা দিয়ে খানিকটা হাঁটতে হাঁটতে চা বাগানের দিকে এলাম। এই পথের দুপাশে বিস্তীর্ণ চা বাগান, সমতলে এরকম অদ্ভুত সুন্দর চা বাগান। এখানে সব দিদিরা যাচ্ছেন এখন চা পাতা তুলতে, সকাল সকাল ওনারা এসে গেছেন। এত সুন্দর এই জায়গাটা। এখন আবার বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। এই বৃষ্টি হবে না কিন্তু এই মুহূর্তে হচ্ছে আর কি। বর্ষাকালে আসলে এইটুকু তো হবেই। এই যে এই হলো এই টি স্টেটগুলোর ভেতরে যাওয়ার রাস্তা। এখানে আমরা নামার সাহস করছি না, ওইদিকে ওই দিদিগুলো ছিল বলে আমরা ওর ভেতরে একটু গেছিলাম। কিন্তু এই সব চা বাগানের মধ্যে একা একা কখনোই একদম ভিতরে যাওয়া উচিত নয়, কারণ এই চিতা এখানে যেখানে সেখানে লুকিয়ে থাকে, তো ওনারাও বারণ করেন একা একা এর ভেতরে ঢুকতে। आज ही में है कि कल में है आपने? कल है। ओ कल लोग छतरी भी नहीं पकड़ा है। कितना टाइम रहेंगे यहाँ 3 बजे तक यहाँ से उधर से ये जाएंगे। आपका घर कहाँ है? यहाँ पर। ও কাশ্মীর ডামডিম নেই। हाँ এখানে দুপাশে যেরকম রয়েছে চায়ের বাগান, ঠিক সেরকম অনেক বড় গাছও রয়েছে। মানে চা বাগানে সবসময় যাতে একটু ছায়া থাকে, ছায়ার মধ্যে চা গাছ খুব ভালো বেড়ে ওঠে। সেই গাছগুলোর গায়ে গায়ে কিন্তু জড়িয়ে রয়েছে গোলমরিচ গাছ। এখানে কিন্তু আমরা প্রচুর গাছের গায়ে দেখতে পাচ্ছি এরকম গোলমরিচ গাছ জড়িয়ে রয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন তো, আশপাশটা পুরো নির্জন, একদম প্রকৃতির মধ্যে চা বাগানের কোলে। এখানে হেঁটে বেড়াতে অসাধারণ লাগবে। এখন একটু বৃষ্টি এসে গেছে তাই, না হলে কিন্তু আমাদের মানে এই জায়গা ছেড়ে যাওয়া খুব মুশকিল, এতটাই মায়াবী, এতটাই সুন্দর। আমরা চা বাগান থেকে ঘুরে চলে এসেছি আবার আমাদের রিসর্টে। বৃষ্টি সমান তালে পড়ে যাচ্ছে, না হলে হয়তো আরও বেশ কিছুটা সময় আমরা কাটাতাম চা বাগানে। আচ্ছা, এই রিসর্টে থাকার অভিজ্ঞতা আপনাদেরকে জানাবো বলেছিলাম। এখানে থাকার অভিজ্ঞতা 90% ক্ষেত্রে আমি বলবো পজিটিভ, এবং সেটা কিন্তু ক্রেডিট গোজ টু দ্য প্লেস। মানে এই জায়গাটা এতটাই ইটসেলফ সুন্দর যে এই জায়গায় থাকার আনন্দ অনেক গুণ বেড়ে যায়। এবং এখানে থাকার যে মানে ফ্লসগুলো আমি বলবো, বা একটু যেগুলো মানে নজরদারি করার দরকার আছে, সেখানে 1 নম্বর যেটা বলবো যে আমাদের যে রুম রয়েছে সেই রুমে মেনটেনেন্সের অভাব চোখে পড়ে। অনেক জায়গায় আপনারা দেখেছেন যে একটুখানি ড্যাম্প হয়েছে, তো সেই জায়গাগুলো নজর দেওয়া দরকার। রুমে যে বেড কাভার বা যে পিলো কাভারটা ছিল, আমরা আসার পরে মনে হয়েছে সেটা ইউজড ছিল। আমরা বলার পরে আমাদের সামনে সেটা আবার আমরা চেঞ্জ করিয়ে নিয়েছি। যে টাওয়েলটা দেওয়া ছিল সেটাও নোংরা ছিল, সেটাও আমরা চেঞ্জ করিয়ে নিয়েছি। এছাড়া যে ডাইনিং হল রয়েছে, ডাইনিং হলে কোনো এসি নেই,
কিন্তু সেটার থেকেও বড় প্রবলেম যেটা, যে ডাইনিং হলের পুরো জায়গাটা একটু অপরিচ্ছন্ন লেগেছে, ওটাকে আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার। এখানে যারা স্টাফ রয়েছেন তারা খুবই ওয়েল বিহেভড, কোনো এমনি অসুবিধা নেই, কিন্তু প্রফেশনালিজমের একটু অভাব রয়েছে। প্রপারলি ড্রেসড নয় কখনো কখনো তারা, যেটা দেখতে অনেক সময় চোখে হয়তো খারাপ লাগতে পারে অনেকের। আর যেটা রয়েছে, এই চত্বরে কিন্তু অনেকগুলো কুকুর রয়েছে। আমরা যেহেতু কুকুর খুব ভালোবাসি, ওরা আমাদের পিছন ছাড়ছে না, দেখতেই পাচ্ছেন এখানে চলে এসছে, সারাক্ষণ ওরা আমাদের সাথে সাথে রয়েছে। কিন্তু অনেক গেস্ট এটা পছন্দ করেন না, এবং সবথেকে যেটা সমস্যা লাগছে আমার কাছে, যে ওরা কিন্তু মানে অবলীলায় ডাইনিং হলের মধ্যেও ঢুকে যাচ্ছে। এই জিনিসটা নজরদারি করা উচিত, এই জিনিসটা একটু দেখা উচিত। তো এই ছোটো ছোটো জিনিসগুলো যদি একটুখানি ঠিক করে নেওয়া যায়, আমার মনে হয় যে এই জায়গাটা এতটাই সুন্দর যে তখন আমি পুরো 10-এ 10 দিতে পারবো। আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে এইগুলো সব ঠিক হয়ে যাবে। যারা কর্তৃপক্ষ আছেন সেদিকে নজর দেবেন, আর আপনারা এসে এইখানে থাকার আনন্দ ভরপুরভাবে নিতে পারবেন। এরপর ঘরে বসেই গরম গরম লুচি, আলুর দম আর ডিম সেদ্ধ দিয়ে আজকের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। ঘড়িতে এখন সময় ঠিক দুপুর 12টা 20, আর আমাদের সময় চলে এসেছে এই ডামডিমকে বিদায় জানানোর। মন ভারাক্রান্ত, অনেকটা স্মৃতির ঝুলি পূর্ণ করে আমরা এগিয়ে যাব। যদিও এখান থেকে মাত্র 12 কিলোমিটার দূরে নিউমাল জাংশন, তবে নিউমাল জাংশন থেকে শিয়ালদা যাবার যে ট্রেন 13148 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, সেই ট্রেনটা আজকে ক্যান্সেল রয়েছে অনিবার্য কারণবশত। তাই আমাদেরকে নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ধরতে হবে। এখন আমরা এখান থেকে টোটো ধরে চলে যাব নিউমাল জাংশনে, সেখান থেকে একটা কানেক্টিং ট্রেন ধরে শিলিগুড়ি যাব। আর যদি ওই ট্রেনটা না পাই তাহলে নিউমাল বাস স্ট্যান্ড থেকে আমরা শিলিগুড়ি যাওয়ার বাসও ধরে নিতে পারি। এখন তাড়াতাড়ি চলুন চলে যাই নিউমালের দিকে। আচ্ছা, ফেরার জন্য চলে এসেছে আমাদের টোটো, আর এই সুবর্ণ দাদার টোটোতে করে আমরা নিউমাল জাংশনে যাচ্ছি। যদিও এখানে একদম নিয়ারেস্ট স্টেশন যদি বলি ডামডিম রয়েছে কাছে, ডামডিম থেকে ট্রেনের সংখ্যা কম বলে আমরা নিউমাল চলে যাচ্ছি। টোটোয় করে এখান থেকে ডামডিম স্টেশন বা ডামডিম মোড় অবধি যাওয়ার জন্য টোটো ভাড়া পড়বে 150 টাকা, আর এখান থেকে নিউমাল যাওয়ার জন্য টোটো ভাড়া পড়বে 300 টাকা। এখন চলে এসেছি ডামডিম মোড়ে। ডামডিম মোড় অবধি আসতে আমাদের পুরো আধ ঘন্টা সময় লাগলো। 7 কিলোমিটার আমাদের রিসর্ট থেকে এই ডামডিম মোড়। এখান থেকেও আপনি ফ্রিকুয়েন্টলি শিলিগুড়ি যাওয়ার বাস পাবেন, মানে প্রতি 15 মিনিট অন্তর এখান থেকে শিলিগুড়ি যাওয়ার বাস পাওয়া যায়। কিন্তু আমরা নিউমালে যাচ্ছি, তার কারণ নিউমাল গেলে সিটটা পাবো। এখানে মানে যেহেতু 2 ঘন্টা মতো সময় লাগবে শিলিগুড়ি যেতে, এখান থেকে উঠলে সিট পাবো না, যে কারণে নিউমাল চলে যাচ্ছি। আর নিউমাল থেকে ট্রেনের অপশানও বেশি আছে, কিন্তু এই সময় মানে ফেরার অনেকগুলো অপশান আছে। ডামডিম স্টেশন থেকে যদি ট্রেন থাকতো আমরা ট্রেন ধরে নিতাম, এখান থেকে আপনি বাসে উঠে যেতে পারেন, নিউমাল বাস স্ট্যান্ড থেকেও বাসে উঠে যেতে পারেন, নিউমাল স্টেশন থেকে ট্রেন ধরতে পারেন। আর আপনাদের এগুলো কোনোটাই আশা করি করতে হবে না। যদি কাঞ্চনকন্যা থাকে, চোখ বন্ধ করে কাঞ্চনকন্যায় উঠে যাবেন, সোজা শিয়ালদায় গিয়ে নেমে পড়বেন। পুরো 45 মিনিট সময় লাগলো। আমরা চলে এসেছি নিউমাল জাংশনে। এখন ঘড়িতে সময় হয়েছে 1:15। এখান থেকে খানিকক্ষণের মধ্যেই একটা ট্রেন রয়েছে, একটা এক্সপ্রেস ট্রেন রয়েছে। আমি তাড়াতাড়ি করে গিয়ে টিকিটটা কাটি। ট্রেনটা একটু লেট করছে, চালসা ঢুকছে, তো ওই ট্রেনে করেই শিলিগুড়ি চলে যাব। ঘড়িতে এখন সময় 4:45। আমরা এনজিপি স্টেশনে নামলাম, আর এনজিপি স্টেশন থেকে কি দেখছি, সরাসরি কাঞ্চনজঙ্ঘা। ভাবা যায় এই জীবনের প্রথম এনজিপি স্টেশন থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার চূড়া, এদিকে মাউন্ট পান্ডিম। অবিশ্বাস্য ব্যাপার, সিরিয়াসলি বিয়ন্ড এক্সপেকটেশন, বিয়ন্ড এক্সপেকটেশন। দারুণ ব্যাপার। কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো, আর আমাদের এই ট্রিপের শেষটাও হলো দুর্দান্ত। 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আমরা ফিরে এলাম। আবার অপেক্ষা, কবে দেখা হয় পাহাড়ের সাথে। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। যদি চান যে এই ভিডিওটা আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাক, তাহলে কমেন্ট সেকশনের পাশে বাঁ দিকে স্লাইড করলে হাইপ বলে একটা নতুন অপশন দিচ্ছে ইউটিউব। প্লিজ আমাদের ভিডিওটাকে একটু হাইপ দিয়ে দেবেন।
তাহলে আমাদের ভিডিওটা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছবে। যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে নেবেন বন্ধু বান্ধব সকলের সঙ্গে। আর অবশ্যই 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 যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, আমাদের সাথে থাকতে চান, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক বিকেল 4:30 সময় নতুন আরেকটি ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।